নমস্কার। ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনের জন্য আমরা যে ইনকাম হেডসগুলোকে ক্লাসিফাই করেছি, তো আমি আমার যে কোনো ক্লাস শুরুর আগে আমি একটা ওভারভিউ দিয়ে রাখি। তো এখানেও এক্ষেত্রেও আমি একটা ওভারভিউ দিয়ে রাখছি যে আমাদের টোটাল ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের জন্য আমাদের যে 5টা ইনকাম হেডস আছে সেটা কী কী আমি আরেকবার বলে দিচ্ছি। আমার লাস্ট দুটো ক্লাসে আমি বলেছি, এটাও বলছি। ফার্স্ট হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। সেখানে আমাদের দেখতে হবে যে স্যালারি সম্বন্ধে আমাদের আইডিয়া করতে হবে। তার বেসিক আইডিয়া আমি দিতে শুরু করেছি গত ক্লাস থেকে, এইটাই আজকে কন্টিনিউ হবে। নেক্সট হচ্ছে নাম্বার 1 ইনকাম হেডস হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। নাম্বার 2 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নাম্বার 3 হচ্ছে ইনকাম ফ্রম প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। নাম্বার 4 হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। নাম্বার 5 হচ্ছে যেগুলো এই 4টে ক্যাটাগরিতে পড়ে না, সেগুলো বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো আমি লাস্ট যে ক্লাসে যে আলোচনাটা শুরু করেছি সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারিতে স্যালারি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্যালারি আন্ডার সেকশন 17 সাবসেকশন 1। ঠিক আছে, তো আমি ডেফিনেশনের শুরুতেই আমি দুটো স্যালারি সম্বন্ধে জানতে গেলে স্যালারি কম্পোনেন্টসগুলো সম্বন্ধে জানতে হবে। অটোমেটিক্যালি স্যালারি কম্পোনেন্ট সম্বন্ধে জানা মানে ফার্স্ট স্যালারি ডেফিনেশনটা কি, যেখানে এমপ্লয় রিলেশন থাকবে। আরও কিছু ক্রাইটেরিয়া আমি বলেছিলাম, টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে একটা এমপ্লয়ের মধ্যে। এমপ্লয় একটা টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করে দেবে এমপ্লয়কে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে। আমি বাড়াচ্ছি না কথা, আগের ভিডিও তোমরা দেখে নেবে, এখানে যা যা বলা আছে। নেক্সট হচ্ছে এবার স্যালারি ডেফিনেশনের পরে স্যালারির যে কম্পোনেন্টসগুলো আছে, যেমন বেসিক স্যালারি ফার্স্ট, যেটা হচ্ছে বেসিস অফ এভরি স্যালারি। যে কোনো স্যালারির স্ট্রাকচারের ক্ষেত্রে তার মেন হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারির ওপর ডিপেন্ড করে অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, সেইগুলো তার উপর ডিপেন্ড করে। যত বেসিক স্যালারি বেশি হবে তত তার কিছু কিছু ক্ষেত্রে তত কিছু অ্যালাউন্স আছে তার বেশি হবে, আর কিছু অ্যালাউন্স ফিক্স থাকে, সেটা তো অন্য জিনিস। তার মধ্যে বেসিক স্যালারির পরে যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিএনএস অ্যালাউন্স। দুটো পাশাপাশি পরপর ঘুরে আমি গতকাল বলেছিলাম। বেসিক স্যালারির সঙ্গে সঙ্গে ডিএনএস অ্যালাউন্সটা ঘুরে। ডিএনএস অ্যালাউন্সটা কেন দেওয়া হয়, সেটা হচ্ছে একটা এমপ্লয়ির কারেন্ট যে মার্কেট ভ্যালুতে, কারেন্ট মার্কেটে তাকে চলাফেরা করার জন্য যদি মার্কেটের কস্ট লিভিং ইন্ডেক্স বেড়ে যায়, সেই চলাফেরা করার সঙ্গে যাতে সেই এমপ্লয়ি যাতে সামঞ্জস্য রেখে চলাফেরা করতে পারে, খরচা তার যে ডে টু ডে এক্সপেন্সেসগুলো মিট করতে পারে, সেই ইনফ্লেশনটাকে সেট আপ করার জন্য ডিএনএস অ্যালাউন্সটা দেওয়া হয়ে থাকে। যাই হোক, তো আজকে যেটা আলোচনা করবো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট স্যালারি, মানে বেসিক স্যালারি, দেন কামস হচ্ছে ডিএনএস অ্যালাউন্স, দেন কামস হাউস রেন্ট অ্যালাউন্স। আজকে হাউস রেন্ট অ্যালাউন্স কাকে বলে, বা হাউস রেন্ট অ্যালাউন্সের ক্রাইটেরিয়া, হাউস রেন্ট অ্যালাউন্স কোন ক্ষেত্রে ট্যাক্সেবল, কোন ক্ষেত্রে ট্যাক্সেবল না, সেটা আমি জাস্ট একটা শর্টে আলোচনা করে আজকে আমি ক্লাসটা কমপ্লিট করবো। যাই হোক, তো হোয়াট ইজ হাউস রেন্ট অ্যালাউন্স? হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে ইট ইজ অ্যান অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, এটাকে আমরা শর্টে বলে থাকি HRA। ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্স ইট ইজ এ কম্পোনেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ স্যালারি আন্ডার সেকশন 17 সাবসেকশন 1। সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স ইজ অ্যান অ্যালাউন্স পেড বাই দ্য এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি টু মিট দ্য কস্ট অফ লিভিং ইন আ রেন্টেড অ্যাকোমোডেশন। অর্থাৎ এক্ষেত্রে একটা কথা বলার হচ্ছে, প্রত্যেকে যে ভাড়া বাড়িতে থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বা যারা চাকরি বাকরি করে প্রত্যেকে, যেমন আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকি না, কিন্তু আমি একটা হাউস রেন্ট অ্যালাউন্স পাই, HRA পাই, সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। যারা ভাড়া বাড়িতে থাকে না, যারা নিজের বাড়িতে থাকে বা নিজের পৈতৃক বাড়িতে থাকে, বা যারাই নিজেরাই ল্যান্ডলর্ড যে বাড়ি সে বাড়িতে থাকে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স তারা যেটা পায় সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। এখনও পর্যন্ত যে 3টে কম্পোনেন্ট নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো ফুললি ট্যাক্সেবল স্যালারির ক্ষেত্রে। বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল, ডিএনএস অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল, এইচআরের কোন জায়গায় ট্যাক্সেবল, যারা কিন্তু কোনো রেন্টেড হাউসে থাকে না, যারা নিজস্ব বাড়িতে থাকে বা নিজস্ব ফ্ল্যাটে থাকে, বা তাদের পৈতৃক বাড়িতে থাকে। ঠিক আছে, তা যাদের কোনো রেন্ট দিতে হয় না, সেক্ষেত্রে ট্যাক্সের কোনো প্রশ্নই ওঠে না, বা ট্যাক্সের ডিডাকশনের কোনো প্রশ্নই ওঠে না, বা এক্সেমশনের কোনো প্রশ্নই ওঠে না। এক্সেমশন আর ডিডাকশন কিন্তু প্রায় একই। ঠিক আছে, একদমই এক। তো এক্সেমশন ডিডাকশনস
সাধারণত আমরা বলে থাকি ট্যাক্সের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কী হচ্ছে, যারা রেন্টেড হাউসে থাকে না, আমি আরেকবার বললাম, যারা ফ্ল্যাটে থাকে বা নিজের বাড়িতে থাকে তারা যে হাউস রেন্টের অ্যালাউন্সটা পায় সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল, সেক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না। এইবার হাউস রেন্ট অ্যালাউন্স যদি হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে এইচআরের ক্ষেত্রে একটা ছাড় পাওয়া যেতে পারে যদি সে রেন্টেড হাউসে থাকে, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। যদি কোনো এমপ্লয়ি রেন্ট পে করে থাকে সেক্ষেত্রে সে যে রেন্টটা পে করে থাকে তার উপর একটা এক্সেপশন পাওয়া যায়। তার কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যেটা লিস্ট হবে সেটাই হবে। ঠিক আছে, এখানে হাউস রেন্ট অ্যালাউন্সের যে ব্যাপারটা সেটা আমি আরেকবার বলে দিই ডেফিনেশনটা। সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স ইজ এন অ্যালাউন্স পেড বাই দ্য এমপ্লয়ার। আমি আমার নোট থেকে বলছি, হাউস রেন্ট অ্যালাউন্স ইজ অ্যালাউন্স পেড বাই দ্য এমপ্লয়ার টু এন এমপ্লয়ি। একটা এমপ্লয়িকে একটা এমপ্লয়ার দিয়ে থাকে ফর টু মিট বা টু রিকভার ফ্রম দ্য এক্সপেন্সেস ইনকার্ড ফর লিভিং ইন আ রেন্টেড হাউস। ঠিক আছে, ফর লিভিং ইন আ রেন্টেড হাউস টু রিকভার ফ্রম দ্য কস্ট অফ পেইং দ্য রেন্ট ফর লিভিং ইন আ রেন্টেড হাউস। ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ HRA that will be exempted, but that which is exempted, the amount of HRA that is exempted from tax is calculated as the minimum of the following 3 categories. কোন এই যে আমি 3টে ক্যাটাগরি বলছি, সেই 3টে ক্যাটাগরির মধ্যে যেটা সব থেকে কম হবে সেইটা কিন্তু HRA-র ক্ষেত্রে ডিডাকশনস একটা এক্সেমশন কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা অ্যালাউ করা হয়ে থাকে। সেই 3টে ক্রাইটেরিয়া কি? 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাকচুয়াল HRA রিসিপ্ট। আমি কত হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ করছি, এই 3টে ক্রাইটেরিয়া তখনই কিন্তু কোশ্চেনের মধ্যে আসবে, এই এক্সামিশনের কোশ্চেন তখনই আসবে হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে, বা এক্সামিশন তখনই অ্যালাউ হবে যখন সে কোনো রেন্ট পে করে বা রেন্টেড হাউসে থাকবে কোনো এমপ্লয়ি। যদি রেন্টেড হাউসে না থাকে, আমি বারবার বলছি, যদি রেন্টেড হাউসে না থাকে, যদি সে নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব বাড়িতে থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো এক্সামিশন বা ডিডাকশনস কিছু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অ্যালাউ করা হবে না বা হয় না। তো এক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ HRA দ্যাট ইজ এক্সাম্পটেড ফ্রম দ্য ট্যাক্স ইজ ক্যালকুলেটেড অন দ্য অ্যাজ দ্য মিনিমাম অফ দ্য ফলোয়িং 3 ক্যাটাগরিজ। নাম্বার 1 ক্যাটাগরি কি? নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিপ্ট। যে হাউস রেন্ট অ্যালাউন্সটা আমি আমার স্যালারির সঙ্গে পাচ্ছি, স্যালারির যে কম্পোনেন্ট থাকে, আমি পিএসটি দেখতে পারবো আমি কত HRA পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স হুইচ উই আর গেটিং। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে রেন্ট পেডটা কিন্তু বেশি হতে হবে, মাইনাস 10% অফ দ্য বেসিক স্যালারি। 10% অফ দ্য বেসিক স্যালারি মাইনাস 10% রেন্ট পেড অ্যামাউন্টটা, রেন্ট পেড মাইনাস 10% অফ দ্য বেসিক স্যালারি। অবভিয়াসলি যে রেন্টটা আমি পে করছি সেটা যেন 10% অফ বেসিক স্যালারি থেকে কম না হয়, 10% অফ বেসিক স্যালারি থেকে যেন বেশি হয় যে রেন্টটা আমি পে করছি, তবে গিয়ে এক্সামিশনে কিন্তু কোশ্চেন আসবে। নাম্বার 3 হচ্ছে 50% অফ দ্য বেসিক স্যালারি ইফ দ্য এমপ্লয়ি লিভস ইন আ মেট্রো সিটি। 50% অফ দ্য বেসিক স্যালারি, এক্ষেত্রে যেহেতু মেট্রো সিটি বা 4টে মেট্রোস আছে আমাদের মধ্যে, খুব শিগগিরই আমার মনে হয় ব্যাঙ্গালোরটাকেও মেট্রো সিটির মধ্যে ধরে নেওয়া উচিত। 4টে মেট্রো কী কী আছে? ক্যালকাটা, দিল্লি, বম্বে, ম্যাড্রাস। ক্যালকাটা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। ঠিক আছে, এই 4টে মেট্রোসের মধ্যে যদি তুমি থাকো তাহলে 50% of the basic salary if employee stays in a metro cities by in a metro city, or 40% of the salary for non-metro cities, 40% of the salary non-metro cities। এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সব থেকে কম, সেইটাই হচ্ছে তোমার এক্সামিশনের ক্ষেত্রে, সেই টাকাটাই তোমার এক্সামিশনের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে অ্যালাউ করা হবে যদি তুমি রেন্টেড হাউসে থাকো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, নাম্বার 3টে ক্রাইটেরিয়া কী? অ্যাকচুয়াল রেন্ট HRA রিসিপ্ট, অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিপ্ট। নাম্বার 2 হচ্ছে রেন্ট পেড মাইনাস 10% অফ দ্য বেসিক স্যালারি। নাম্বার 3 হচ্ছে 50% অফ দ্য স্যালারি ইফ ইউ স্টে ইন আ মেট্রো সিটি, that means either in Bombay, either in Calcutta, either in Delhi, or in Chennai। আরেকটা হচ্ছে 40% অফ দ্য বেসিক স্যালারি ফর নন মেট্রো সিটি। যদি তুমি মেট্রো সিটিতে থাকো তাহলে 50% অফ দ্য বেসিক স্যালারি, আর যদি তুমি নন মেট্রো সিটিতে থাকো তাহলে 40% অফ দ্য বেসিক স্যালারি। এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে টাকাটা সব থেকে কম হবে, সেইটা কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে
একটা এইচআরের ক্ষেত্রে একটা এক্সামশন পাওয়া যাবে, এইচআরের ক্ষেত্রে একটা এক্সামশন পাওয়া যাবে। এখানে একটা কথা বলে রাখা হলো, এর মধ্যে দুটো ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, তবে কি এই এক্সামশন পাওয়া যাবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে তুমি যদি রেন্টেড হাউসে থাকো তবে গিয়ে তুমি এই এক্সামশনের সুবিধাটা পেতে পারো। তুমি যদি রেন্টেড হাউসে থাকো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তোমার যে স্যালারি রেন্টটা পে করছো সেটা যেন অবশ্যই 10% অফ দ্য বেসিক স্যালারির থেকে বেশি, 10% অফ দ্য বেসিক স্যালারির থেকে বেশি। ঠিক আছে, এই হলো এইচআরের একটা শর্ট একটা ওভারভিউ। নেক্সট ক্লাসে আমি আরেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। নমস্কার।